প্রথম দেখায় জড়িয়ে ধরার ভীষণ ইচ্ছে ছিল অনুভবকে, পূরণ করে নিলাম। অতঃপর মাথা নিচু করে চোখের জল আড়াল করে বলল, আপনি ঠিকই বলেছিলেন, সফলতার আগে দেখা না হওয়া ভালো। তবে এটাও মনে হচ্ছে আপনার সাথে কখনো দেখা না হতো তাহলে এই বারবার আপনি সামনে আসতেন না। কিছুক্ষণ থামলো নীতি, আবার কান্না ভেজা কণ্ঠে শুধালো, আমাদের আর দেখানো হোক, একদম না হোক। বলেই ছুটে চলে গেল। নাহিয়ান একটু শব্দও করলো না। এত পাষাণ কি মানুষ হয়? সে কি দেখেনি তার প্রিয় কষ্ট পাচ্ছে? তবে বারান্দায় দাঁড়িয়ে আছে নীতি। নাহিয়ানরা একটু আগেই বেরিয়েছে। বর্ষা যায়নি, ওকে রীতির রুমে পাঠিয়েছে নীতি, নয়তো ওর ঘুম আজ আর আসবে না। দরজায় কেউ নক করেছে টের পেয়ে নীতি রুমে এসে দরজা খুলল। সামনেই সিনথি দাঁড়িয়ে আছে। কি চাই? এই নাও। বলেই একটা মাঝারি আকারের বক্স এগিয়ে দিল। নীতি ভ্রু কুচকে বলল, কি এটা? তোমার গিফট। নীতি হাসল। সিনথির গিফট মানেই চকলেট। নীতি হাতে নিল। ধন্যবাদ লিটল সিস্টার। সিনথি উত্তর না দিয়ে ভেতরে এসে বিছানায় বসলো। নীতি বক্সটা তার ড্রেসিং টেবিলের উপর বাকি গিফটগুলোর সাথে রাখলো। অতঃপর ওর পাশে এসে বসলো। কি হয়েছে? ভালো লাগতো না আপু? লিতি আপু আজকে থাকলেই পারতো। তার সংসার আছে এখন, বুঝতে হবে তো। নাহিয়ান ভাইয়ার তো নেই, তাহলে সে থাকলো না কেন? নাহিয়ার নাম শুনেই মুখ মলিন হয়ে গেল নীতির। তার সংসার নেই, কিন্তু কাজ আছে। দেখলাম এখানেও আমার থেকে পেপার নিয়ে কি সব কাজ করলো। নীতি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কখন? এই তো পাপাই যখন খাচ্ছিল আর আম্মু দাদিদের সাথে গল্প করছিল, তখন আমার কাছে এতে দিল, বলল একটা পেন আর পেপার দেবে, তার কি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা নাকি তখনই করতে হবে। ও, কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, এখানে ঘুমাবি? তাহলে বসে আছিস কেন? সকালে স্কুল নেই? আতে যা ঘুমাতে যা। আত্মা। সিনথি বেরিয়ে যেতেই নীতি দরজা আটকে দিল। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। কোনো কারণ ছাড়াই ওর নিজেকে দেখতে ভালো লাগে। দীর্ঘশ্বাস ফেললো ও। আজকে নাহিয়ানকে কত কিছু বলে ফেললো। মানুষটা কি ভেবেছে ওকে? ভেবেই আনমনে চিরুনি নিতে গিয়ে সিনথির দেওয়া বক্সটা হাত লেগে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কতগুলো 1 টাকার চকলেট ছড়িয়ে পড়ল। নীতি আগেই জানে সিনথির গিফট সম্পর্কে। ওর বাবা প্রতিদিন 5 টাকা দিয়ে 5টা চকলেট আনে। একটা নীতিকে দেয়, একটা প্রীতি, একটা রীতি, আর বাকি দুটো সিনথির। ব্যাপারটা ওরা বেশ উপভোগ করে। আর সিনথি এই চকলেট থেকে একটা করে সরিয়ে রাখে। যখন যে যেই চকলেট দেয় সেগুলো থেকেই সরিয়ে রাখে। এভাবেই জমিয়ে ওকে দেয়। তবে এবারেরটা ভিন্ন ছিল। বক্সের ভিতর আরেকটা মিনি সাইজের বক্স আছে, সাথে একটা কাগজ। নীতি ওগুলো হাতে নিল। বক্সটা খুলতেই একটা সুন্দর পেন্ডেন্ট দেখতে পেল। সাদা পাথরের তৈরি লকেটের এই পেন্ডেন্ট নজর কাড়ল নীতির। উঠে দাঁড়ালো ও। বিছানায় বসে হাতে থাকা সাদা কাগজটা খুলল। এটা কেবল কাগজ বললে ভুল হবে, একটা চিঠি বলা যায়। নীতি মন দিয়ে পড়তে লাগলো। প্রিয় প্রেমময়, কেমন আছো? অভিমান নাকি অভিযোগ, কোনটা আছে তোমার মনে? অনুভূতি কথনে আজ এত অপটু আমি কেন, আমার জানা নেই। তোমার কথার প্রেক্ষিতে একটা কথা তো দূরে থাক, আওয়াজও বের হয়নি আমার। ছন্দ সাজানো ব্যক্তি আজ শব্দের অভাবে চুপ ছিল। আর ভালোবাসবো, এই নিয়ে কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা নেই। তবে নিধি নিধি নামক ব্যক্তিটি প্রথম প্রথম সত্যি আমার ভীষণ অপছন্দের ছিল। এর একমাত্র কারণ তার খামখেয়ালিপনা। কারণে অকারণে মানুষের জিনিস ভেঙে টাকা দেওয়াটা আমার কাছে খুবই বিরক্তিকর বিষয়। তাই সে আমার খুব রকমের অপছন্দ ছিল। তবে সেদিন আমার ধারণা ভাঙল। জিনিস ভাঙা ছিল কেবল অজুহাত, এর পিছে অন্য কারণ। আর সেই মুহূর্ত থেকে সে আমার পছন্দের, খুব পছন্দের। নীতি থামলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার পড়তে শুরু করলো। হ্যাঁ, হয়তো রাগে অনেক সময় অনেক কিছুই বলেছি, তবে সেগুলো সত্য ছিল না, জানো নীতি। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন খুব রকমের রেগে গিয়েছিলাম তোমার উপর। কারণ তুমি আমার প্রিয় গিটার ভেঙেছো, আবার তার মূল্য টাকার উপর বিবেচনা করেছো।
সব মিলিয়ে পৃথিবীতে কেবল তোমাকেই অসহ্য লাগছিল, কিন্তু সময়ের সাথে সাথে ধারণা বদলিয়েছে। নতুন করে চিনেছি তোমায়, অদ্ভুতভাবে তোমার মায়ায় জড়িয়ে যাচ্ছিলাম। একটা সময় উপলব্ধি করলাম আমি তোমাতে মত্ত হয়ে যাচ্ছি। মনের মাঝে অপরাধ বোধ তৈরি হচ্ছিল। আমি আমার প্রিয়কে ঠকাচ্ছি না তো? সবশেষে সিদ্ধান্ত নিলাম দেখা করব, প্রিয়কে নিজের করব, তোমার থেকে নিজেকে একদম আড়াল করে ফেলবো। কিন্তু অদ্ভুতভাবে তুমিই আমার প্রিয় হলে। এতে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছি। জানি না কেন খুশি হয়েছিলাম, তবে তোমার বলা প্রত্যেকটা কথা আমায় উপলব্ধি করতে বাধ্য করেছে এই মানুষটাকে আমিও ভালোবাসি। তোমাকে অনুভব করেই ভালোবেসেছি, তাই নীতি নামের ব্যক্তিটির প্রতি এত এত অনুভূতি জাগ্রত হচ্ছিল। অতঃপর বুঝতে পেরেছি, নীতি হোক বা প্রিয়, দুজনের জন্য আমার অনুভূতি একই ছিল, কারণ দুজন যে একই মানুষ ছিল। নীতি দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে বাকিটুকু পড়ল। প্রিয় না, অনেক তো হলো বিচ্ছেদের কথন, এবার না হয় আবার নতুন করে সপ্তাহ শুরু করি। হ্যাঁ, হয়তো মাঝে কিছুটা সময় তিক্ততায় ভরপুর ছিল, তবে ভেবে দেখো প্রিয়, বাকিটা সময় কেবল স্নিগ্ধতায় মাখা ছিল। নতুন করে প্রণয় কি আবারও শুরু করা যাবে প্রিয়? আমাদের দেখা হলো, আমরা চমকালাম থমকালাম, তবে আমাদের আলাপ হলো না, দৃষ্টি বিনিময় হলো না, হলো না শুভ্র সাঁজে চেনা শহরের অলিগলি ঘোরা। আবার দেখা করবে প্রিয়, আমাদের আবার নতুন করে আলাপ হোক, হোক মুগ্ধতাময় দৃষ্টি বিনিময়, শুভ্র সাজে ঘুরবো চেনা শহরের অলিগলি। আমাদের আবার দেখা হোক প্রিয়, হোক দেখা। এবার আর কোনো সংকোচ নেই, না আছে কোনো কষ্ট। সূচনা আবার নতুন করে ছন্দের মতো সাজাবো দুজন। রাজি প্রিয়? রাজি হলে এসো কাল, একই সময়ে একই সাজে একই স্থানে আমি অপেক্ষা করব প্রিয়। নতুন সাজে সাজবে আমাদের প্রেমময় ছন্দ, অতঃপর বলবো দুজন, ভালোবাসা নয় মন্দ। ভালোবাসি প্রিয় দুর্নীতি, ভালোবাসি। ইতি তোমার অনুভব নামক কল্প মানব। চিঠিটা পড়া মাত্রই খুশিতে লাফিয়ে উঠল নীতি। খুশি লাগছে তার, অবশেষে মিল তাদেরও হবে। গম্ভীর মুখে বসে থাকা আরহামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তূর্ণা। আরহাম বসে বসে তূর্ণার ফিজিক্স বইয়ের পাতা উল্টাচ্ছিল। দেখা শেষে তূর্ণার দিকে না তাকিয়েই বলল, তাপগতিবিদ্যা সম্পর্কে কি রকম ধারণা আছে? অন্যরকম ধারণা নেই। আরহাম অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, 2 বছরে কি পড়েছ? মিনিমাম ধারণাও নেই? না। আরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ওকে, আমি শুরু থেকেই বোঝাচ্ছি। বোঝান। দেখো। দেখছি। আরহাম ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তূর্ণা টেবিলের উপর হাতের ভর রেখে গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আরহাম ভোরকে গিয়ে গলা ঝাড়ল। আচ্ছা, এটা বলো আগে, তোমার লাইফের গোল কি? আমার যে কোনো একটা ক্রাশের বউ হওয়া। আরহাম চোখ বড় বড় করে তাকালো। কি বললে? যা শুনলেন। ক্রাশকে আবার? আপনি? আরহাম কাঁদতে লাগলো। কিছুক্ষণ বাদে নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, পড়ায় মন দাও। তূর্ণা মুচকি হাসলো। আরহাম ওকে পড়ালেও ওর মনোযোগ পড়ায় কম, নিজেকে অহেতুক আলোচনায় বেশি ছিল। আরহাম কোনো মতে ওকে 1 ঘন্টা পড়ালো, অতঃপর বেরিয়ে এলো পরের দিন। আজ আবারও সেই একই সাজ সেজেছে নীতি। সেই এক সাজে একই রূপে রওনা হলো তার অনুভব নামক নাহিয়ানের উদ্দেশ্যে। রমনায় পৌঁছতেই নাহিয়ানকে দেখতে পেল নীতি। অস্বস্তি হলো তার, যাবে কি করে সামনে। সবশেষে অনেক অস্বস্তি নিয়ে এগিয়ে গেল সে। নাহিয়ানের পিছে দাঁড়িয়ে গলা ঝেড়ে নিজের উপস্থিতি জানান দিল। নাহিয়ান ঘুরে তাকালো ওর দিকে, এক দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইল ওর দিকে। নীতির অস্বস্তি যেন আরও বাড়ল। মিনমিনে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি দেখছেন? আমার প্রিয়কে। নীতি লজ্জা পেল। এদিক সেদিক তাকিয়ে লজ্জা ঢাকতে চেষ্টা করলো। নাহিয়ান হেসে বলল, দুর্নীতি লজ্জা পেতেও জানে? নীতি চোখ ছোট ছোট করে তাকালো। কি হলো? দুর্নীতি কাকে বলেন? জানো না নাকি? নীতি বিড়বিড় করে বলল, খোঁচা দেওয়া ছাড়বেন না। কিছু বললে? জি না। বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নাহিয়ান হাসলো নীতির রাগ দেখে, অতঃপর নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল,
এবার যাওয়া যাক। নীতি অবাক কণ্ঠে শুধালো, কোথায়? কেন, শহর ঘুরবে না তোমার অনুভবের সাথে? নীতি মিষ্টি করে হাসলো, হাতে হাত রেখে বলল, চলুন। অতপর চলল দুজন তাদের চেনা শহর ঘুরতে। অপরাহ্নে হেঁটে রোদ চলল শুভ্র সাজে দুটি মানুষ, একজন শুভ্র পুরুষ আর একজন শুভ্রময়ী। শুরু হলো তাদের পথ চলার সূচনা। সকাল থেকে মা চাচিদের আশেপাশে ঘুরঘুর করছে নীতি। আশ্চর্য, এক সপ্তাহ হয়ে গিয়েছে অথচ এখনও কেউ ওকে জিজ্ঞেস করলো না ওর মতামত কি। এখন কেউ না জিজ্ঞেস করলেও ও কি করে বলবে যে ও রাজি? ঘুরঘুর করার পরেও তাদের অ্যাটেনশন পাচ্ছে না। সবশেষে বিরক্ত হয়ে ছোট চাচিকে জিজ্ঞেস করলো। চাচি, আহান আবার প্রীতির বিয়ে দেবে না? তিনি ভ্রু কুচকে তাকালো। দেব না কেন, অবশ্যই দিব। কবে দিবে? মরিয়ম চোখ ছোট ছোট করে তাকালো। তোরা তো আগ্রহ কেন এই বিষয়ে? আরে আমারও তো বিয়ে বিয়ে পাচ্ছে। নীতি বিড়বিড় করে কথাটা বললেও কিছু অংশ মরিয়মের কানে গেল। ভ্রু কুচকে বলল। কি বললি? নীতি আমতা আমতা করে বলল, বিয়ে বিয়ে মহল পেতে ইচ্ছে করছে, সাজবো খাবো, মিস করছি আর কি। মরিয়ম স্বাভাবিক হলো, একটু চিন্তা করে বলল, দেব তো, কিন্তু কিন্তু কি? নীতি ভেবেছিল ওর কথা উঠবে এখন, কিন্তু ওর ভাবনায় এক বালতি পানি ঢেলে মরিয়ম বলল, আনাফরা কোনো কিছু বলছে না, আর প্রীতিও ছোট। নীতি মৃদু আওয়াজে বলল, ও ছোট? 3 বছর রিলেশন করেছে, আরো ছোট? মরিয়ম অবাক কণ্ঠে চোখ বড় বড় করে তাকিয়ে শুধালো। কি বললি? কি বলছে খেয়াল হতেই নীতি কাঁদতে শুরু করলো। এই কথা কেবল ও জানে, তাও অনেক গোয়েন্দাগিরি করে জেনেছে, নয়তো প্রীতি ওকে কখনো বলতো। মেকি হাসার চেষ্টা করে বলল, না কিছু না, ওই মুখ ফসকে আর কি। বড় চাচি ডাকছে, আসি হ্যাঁ। বলেই ছুটল। মরিয়ম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। হলোটা কি মেয়ের? এক ছুটে নিজের রুমের দরজার সামনে এসে হাঁপাতে লাগলো নীতি। উফ, কি বলতে কি বলে ফেলছিল। রুমের ভিতর গিয়ে এক গ্লাস পানি খেলো, অতঃপর ফোন হাতে নিল। নাহিয়ান মেসেজ দিয়েছিল, ও রিপ্লাই দিল। হুম। কি করেন ম্যাম? নাচি। নাচবেন? এ কেমন অনাশ্চর্য কথাবার্তা! হাপ। মুডের এমন 12টা বাজিয়ে রেখেছেন কেন? 12টা বাজানোর কাজ করলে বাজবে না? আমি কি করলাম? আগে বললেন না কেন? আপনি অনুভব। ও পাশে নাহিয়ান মেসেজ দেখা মাত্রই মুখ দিয়ে একটা কথাই বের হলো। What the? আশ্চর্য, তুমি বলেছিলে তুমি নীতি। জিজ্ঞেস করবেন না এই জন্য। করিনি। জোর দিতে হয়তো। মাথায় সমস্যা হয়েছে? না, গন্ডগোল লাগছে। ইয়েস। ফুসপোলা। নাহিয়ান ভ্রুকুচকে তাকিয়ে রইল। অফিসের কাজের ব্রেকে নীতিকে মেসেজ করেছিল, কিন্তু এই মেয়ের তার যে এভাবে কেটে আছে তা কি ও জানতো? এক হাতে জুতো নিয়ে খালি পায়ে রাস্তায় হেঁটে চলেছে বর্ষা। মেজাজটার আকাশ ছুঁয়েছে। মাঝ রাস্তায় একটা বাইক এসে ধাম করে তার বা কাঁধে থাকা সাইড ব্যাগ নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। ভাগ্য ভালো ব্যাগে আজ 50 টাকা এনেছিল ভাড়ার। এনেছিল বললে ভুল হবে, তার মা দিয়েছে। আর ফোনটাও রেখে এসেছে ভুলক্রমে, কিন্তু মাঝে তার 500 টাকা ব্যাগ গেল। ব্যাগ টান দেওয়ার কারণে রাস্তায় পড়েও গিয়েছে সে। হাত পায়ে বেশ কিছু অংশ ছিলে যাওয়ার সাথে সাথে পায়ের জুতোটাও ছিঁড়েছে। এখানে এসেছিল টিউশনির অফার পেয়ে, কিন্তু বেতন পড়ার হিসেবে কম হয়ে যায় বলে বেরিয়ে এসেছে সে। ঠিকঠাক বেতন দিলে হয়তো করতো, আর মায়ের থেকে টাকাও নেওয়ার প্রয়োজন হতো না। তবে এই ঠিকঠাক মূল্য নির্ধারণ না করার জন্য ও বেরিয়ে এসেছে। আর এখন ওর ধারণা তাদের জন্যই তার এই অবস্থা। হয়তো স্টুডেন্টের মা ওকে মন প্রাণ দিয়ে গালি দিচ্ছে। আরে বর্ষা না? পরিচিত কণ্ঠ শুনে নিজের ডান পাশে তাকালো বর্ষা। বাইকে বসে আছে রাদীপ। বাইক দেখেই মেজাজ খারাপ হলো ওর। না, বর্ষার ভূত। বর্ষার এখন উত্তরে ভড়কে গেল রাদীপ। এখানে কি করছো? বর্ষা তাচ্ছিল হাসি হেসে বলল, ফুটবল খেলছি, খেলবেন? রাদীপ চোখ ছোট ছোট করে তাকালো। তোমার বড় হই আমি, এসব কেমন ব্যবহার? বর্ষা বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। আরে এমনি ওর মন ভালো নেই, তুই এমন ভুজুং ভাজুং প্রশ্ন কেন করবি? তাহলে আবার জিজ্ঞেস করে কে আছে? আর দেখছেনই তো হাঁটছি এখানে, তাহলে? যেমন নীতি তেমন তার বান্ধবী, ফুলটু এক কোম্পানি।
কথাটা বিড়বিড়িয়ে বলল রাদিফ। অতঃপর ওর দিকে তাকিয়ে বলল। তোমার এই হাল কেন? বর্ষা আফসোসের সুরে সবটা বলল। সব শুনে রাদিফ বলল। আচ্ছা চলো, আমি তোমার বাসায় পৌঁছে দিই। না না, তার দরকার নেই, তবু এত করে যখন বলছেন যেতেই পারি।